ভারতের বন আর বন্য প্রাণী। ভাবলেই কি অসাধারণ একটা ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু সত্যিটা হলো, এই ছবিটা এখন বেশ বিপদের মুখে। একদিকে মানুষের নানা কার্যকলাপের কারণে বনজঙ্গল, পশু পাখি হারিয়ে যাচ্ছে, আবার অন্যদিকে ঠিক তার উল্টো একটা ছবিও আছে, যেখানে সাধারণ মানুষ আর বিভিন্ন সংস্থা মিলে অসাধারণ সব কাজ করছে এগুলোকে বাঁচানোর জন্য। চলুন এই উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা এই দুই দিকের গল্পটা একটু তলিয়ে দেখি। তো এই আলোচনায় আমরা কিভাবে এগোব? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই যে জীববৈচিত্র্য, এই বিষয়টা আসলে কি। তারপর দেখব মানুষের ঠিক কোন কোন কাজের জন্য এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপর এই ক্ষতির মাত্রাটা ঠিক কতটা গভীর সেটাও বোঝার চেষ্টা করব। আর হ্যাঁ, সবশেষে আশার কথাও বলবো, কারা এই বনকে রক্ষা করছে আর কিভাবে আমরা সবাই মিলে সুরক্ষার পথে এগোতে পারি। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের আলোচনার মূল ভিত্তি হল জীববৈচিত্র্য, কারণ বন আর বন্যপ্রাণী বাঁচানোর পুরো লড়াইটাই কিন্তু এই একটা ধারণার উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, এই শব্দটা তো আমরা প্রায়ই শুনি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? শুনতে খুব সহজ লাগলেও এর ভেতরের ধারণাটা কিন্তু বেশ গভীর। দেখুন, জীববৈচিত্র্য মানে কিন্তু শুধু একটা লম্বা লিস্ট না, যে এখানে বাঘ আছে, ওখানে হরিণ আছে, আর ওই বনে শাল গাছ আছে। ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি জটিল। এটা আসলে একটা একটা বিশাল নেটওয়ার্কের মতো, একটা জালের মতো, যেখানে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা গাছপালা একে অপরের সাথে জড়িয়ে আছে। একটা সুতোয় টান পড়লে অন্য জায়গাতেও তার প্রভাব পড়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি জানেন? আমরা কিন্তু এই জালের বাইরে দাঁড়িয়ে থাকা দর্শক নই। আমরা নিজেরাও এই জালেরই একটি অংশ। আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন দরকার, যে খাবার দরকার, যে জল দরকার, সব কিছুই কিন্তু এই সিস্টেম থেকেই আসে। তো এই সিস্টেমটা যদি আমাদের অস্তিত্বের জন্য এতটাই জরুরি হয়, তাহলে প্রশ্নটা হলো, এটা বিপদে পড়ছে কেন? কি এমন হচ্ছে যার জন্য এই সূক্ষ্ম জালটা দিন দিন ছিঁড়ে যাচ্ছে? চলুন এবার সেই কারণগুলোই একটু খুঁজে দেখি। কারণগুলো যদি দেখি, তাহলে দেখব একদিকে যেমন চাষবাসের জন্য, নতুন শহর বানানোর জন্য জঙ্গল কাটা হচ্ছে, মানে সোজা কথায় প্রাণীদের থাকার জায়গাটাই কেড়ে নেওয়া হচ্ছে। আবার অন্যদিকে চলছে চোরা শিকার, দূষণ, যার ফলে অনেক প্রাণী তো প্রায় হারিয়েই যেতে বসেছে। এর সাথে আবার যোগ করুন বড় বড় রাস্তা বা ড্যাম বানানোর মতো প্রজেক্ট, কিংবা দাবানল। আর এই সবগুলোর পেছনেই কিন্তু কোথাও না কোথাও মানুষের হাত রয়েছে। এই যে এত ক্ষতি হচ্ছে, এর প্রভাবটা ঠিক কতটা মারাত্মক সেটা বোঝার জন্য কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন প্রাণী আর উদ্ভিদকে তাদের অবস্থা অনুযায়ী কয়েকটা ভাগে ভাগ করেছেন। চলুন সেই ভাগগুলো একবার দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখুন, পিঙ্ক হেডেড ডাক বা গোলাপি মাথা হাঁস, এটা এখন এক্সটিংক্ট, মানে বিলুপ্ত। একে আর খুঁজে পাওয়া যাবে না। আবার ব্ল্যাক বাক বা কৃষ্ণসার হরিণ হলো এন্ডেঞ্জার্ড, মানে বিপন্ন, যে কোনো দিন হারিয়ে যেতে পারে। এশীয় হাতির মতো প্রাণীরা আবার ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ। আর কিছু প্রাণী আছে যারা শুধু একটা নির্দিষ্ট জায়গাতেই পাওয়া যায়, যেমন আন্দামানের ভুনো শুয়োর। এদেরকে বলা হয় এন্ডেমিক বা স্থানিক। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকারও কিন্তু বনাঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করে সুরক্ষা দেওয়ার চেষ্টা করে। যেমন কিছু বনকে বলা হয় রিজার্ভড ফরেস্ট বা সংরক্ষিত বন। এগুলোকে সবচেয়ে মূল্যবান বলে ধরা হয়, আর এখানে সুরক্ষাও সবচেয়ে কড়া। তারপর আসে প্রোটেক্টেড ফরেস্ট বা সুরক্ষিত বন, যেখানে লক্ষ্য থাকে যাতে আর নতুন করে কোনো ক্ষতি না হয়। আর শেষে আছে আনক্লাসড ফরেস্ট। এগুলো মূলত অন্যান্য সরকারি বা ব্যক্তিগত জমি, যেখানে নিয়মকানুন অতটা কড়া নয়। তো এতক্ষণ তো আমরা শুধু সমস্যার কথাই বললাম, কিন্তু সবটাই কি অন্ধকার? না, একেবারেই না। আশার আলো কিন্তু আছে। আর সবচেয়ে বড় আশাটা আসছে তাদের কাছ থেকে, যারা এই জঙ্গলের সবচেয়ে কাছে থাকে, মানে স্থানীয় মানুষেরা। চলুন এবার দেখি কিভাবে তারাই হয়ে উঠছে অরণ্যের আসল অভিভাবক। এই বিষয়টা বোঝা খুব জরুরি। বন বাঁচানো মানে কিন্তু শুধু সরকারি আইন বা বড় বড় মিটিং নয়। আসল ব্যাপারটা লুকিয়ে আছে সেই মানুষগুলোর সংস্কৃতি আর বিশ্বাসের মধ্যে, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বনের সাথেই জীবন কাটিয়েছে। যেমন ধরুন ছোট নাগপুর এলাকার মুন্ডা আর সাঁওতালরা, তারা মহুয়া আর কদম গাছকে পুজো করে।
কিংবা উড়িষ্যা আর বিহারের আদিবাসীরা তেঁতুল আর আম গাছকে পবিত্র মনে করে। যখন কোনো গাছ বা প্রাণী সংস্কৃতির অংশ হয়ে যায়, তখন তাকে বাঁচানোটা আর শুধু নিয়ম থাকে না, ওটা একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। আরেকটা অসাধারণ উদাহরণ হল রাজস্থানের বিষ্ণই সম্প্রদায়। তাদের কাছে কৃষ্ণসার হরিণ এতটাই পবিত্র যে তাকে রক্ষা করার জন্য তারা নিজেদের জীবনও বাজি রাখতে পারে। এই বিশ্বাস, এটা কিন্তু যে কোনো সরকারি আইনের চেয়েও অনেক বেশি শক্তিশালী, তাই না? আর শুধু বিশ্বাস নয়, তারা সরাসরি কাজেও নেমে পড়ে। যেমন সরিস্কা রিজার্ভের কাছে যখন মাইনিং বা খনির কাজ শুরু হচ্ছিল, তখন সেখানকার গ্রামবাসীরাই তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, আলওয়ারের কিছু গ্রামের মানুষ তো নিজেরা একসাথে মিলে ১২০০ হেক্টর জমির একটা জঙ্গলকে অভয়ারণ্য বানিয়ে ফেলেছে। তারা নিজেরাই নিয়ম করেছে যে এখানে কেউ শিকার করতে পারবে না, গাছ কাটতে পারবে না। ভাবা যায়? তাহলে এটা তো একদম পরিষ্কার যে স্থানীয় মানুষদের ছাড়া এই লড়াই জেতা প্রায় অসম্ভব। তো চলুন এবার আমাদের আলোচনার শেষ ধাপে যাই আর দেখি যে সুরক্ষার পথটা আসলে কেমন হওয়া উচিত, কিভাবে সবাই মিলে কাজ করলে একটা স্থায়ী সমাধান আসতে পারে। তাহলে পথটা কি? পথটা হলো একসাথে কাজ করা। মানে একদিকে যেমন বিভিন্ন এনজিও সাধারণ মানুষকে সচেতন করছে, সরকার ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি বানাচ্ছে, তেমনি অন্যদিকে সবচেয়ে জরুরি কাজটা করছে ওই আদিবাসী সম্প্রদায়গুলো, যারা সরাসরি বনের উপর নির্ভরশীল। এই তিনটে শক্তি যখন একসাথে কাজ করে, তখনই কিন্তু আসল বদলটা আসে। তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি আমরা সবাই প্রকৃতির এই বিশাল জালেরই একটা অংশ হই, তাহলে এই যে জালটা ছিঁড়ে যাচ্ছে, এটা সেলাই করার দায়িত্বটা কার? শুধু কি সরকার বা কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের, নাকি আমাদের সবারই কিছু না কিছু করার আছে? বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো।